ইতিহাসের সাক্ষী। বিংশ শতাব্দীর সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হচ্ছে রুশ বিপ্লব। 1917 সালে জারের পতনের পর প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন উদারপন্থী এবং সমাজতন্ত্রীরা মিলে। কিন্তু সেই সরকারের পতন ঘটে অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে, যখন ক্ষমতাসীন হয় লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি। সেই অন্তর্বর্তী সরকারের প্রধান আলেকজান্ডার কেরেনস্কির জবানিতে সেই রুশ বিপ্লবের কথা সংকলন করেছেন বিবিসির জিনা নিউম্যান, যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। In February 1917, 1917 সালের ফেব্রুয়ারিতে একের পর এক গণবিক্ষোভের পর ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন রাশিয়ার জার নিকোলাস। তারপর উদারপন্থী আর সমাজতন্ত্রীরা মিলে এক অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। তাদের লক্ষ্য ছিল রাশিয়াকে একটি আধুনিক পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক রাষ্ট্রের পথে নিয়ে যাওয়া। তাদের নীতির মূল অনুপ্রেরণা ছিল ফরাসি বিপ্লব। রাশিয়ার জার সে সময় ছিলেন পুরনো, অচল এবং স্বৈরতান্ত্রিক এক শাসক চক্রের প্রতিনিধি। অন্যদিকে পশ্চিমা বিশ্বে রাশিয়ার উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক ছিলেন একজন তরুণ সমাজতন্ত্রী, যার নাম আলেকজান্ডার কেরেনস্কি। অন্তর্বর্তী সরকারের সবচাইতে জনপ্রিয় মন্ত্রী ছিলেন তিনি। তাঁর উচ্চাভিলাষ ছিল রাশিয়াকে বিশ্বের সবচাইতে বড় প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করা। Provisional government, in collaboration with all sane forces in Russia, we create new social regime in Russia based. আমাদের সেই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল রাশিয়ার সব পক্ষকে নিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার ভিত্তি হবে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, যার মধ্য দিয়ে প্রতিটি মানুষের রাজনৈতিক সামাজিক অধিকার নিশ্চিত হবে। রুশ বিপ্লবের ইতিহাসের একজন বিশেষজ্ঞ হচ্ছেন অধ্যাপক অরল্যান্ডো ফাইজেস। Kerensky's vision for Russia in 1917 was for it to follow a democratic path. In the spring of 1917, he was... কেরেনস্কির দর্শন ছিল রাশিয়ায় গণতান্ত্রিক পথ অনুসরণ করা। 1917 সালের বসন্তকালে তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের একমাত্র সমাজতন্ত্রী এবং সবচাইতে জনপ্রিয় মন্ত্রী। From the beginning, I was one of the very few people who have the feeling before the revolution that revolution is inevitable. I understood and... শুরু থেকেই আমি ছিলাম সেই অল্প কয়েকজন লোকের অন্যতম যারা বিপ্লবের আগেই অনুভব করতে পেরেছিলেন যে রাশিয়ায় বিপ্লব অনিবার্য। He passed a whole series of laws for religious freedom, abolition of the old titles, বহু আইন পাশ করেছিলেন কেরেনস্কি। এর মধ্যে ছিল ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, পুরনো বংশগত পদবি বিলুপ্ত করা, নারীদের সমানাধিকার, এরকম আরও অনেক আইন। মনে করা হয় কেরেনস্কি ছাড়া কেউই এত আইন পাশ করাতে পারতেন না। By chance of history, I have in this time very large authority. এটা ছিল এমন একটা সময় যখন আমি সেই ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম, যখন আমার হাতে বিরাট ক্ষমতা ছিল। He was a great orator. He could express political ideals in almost spiritual terms. He was closer perhaps to... কেরেনস্কি ছিলেন একজন দুর্দান্ত বক্তা, যিনি রাজনৈতিক তত্ত্বকে প্রায় আধ্যাত্মিক ভাষায় প্রকাশ করতে পারতেন। হয়তো সে অর্থে একজন রাজনৈতিক নেতার চাইতে একজন ধর্মযাজকের সাথেই তার বেশি মিল ছিল। কিন্তু জনপ্রিয়তার স্রোতে ভাসতে থাকা কেরেনস্কি হয়তো বিপদ আন্দাজ করতে ভুল করেছিলেন। 1917 সালের 3রা এপ্রিল আরেকজন সম্মোহনী ক্ষমতা সম্পন্ন নেতা তখনকার রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গ এলেন 10 বছরের নির্বাসিত জীবন শেষে। তাঁর নাম ভ্লাদিমির লেনিন। শুরু থেকেই লেনিন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ডাক দিতে থাকলেন, কারণ তার ভাষায় ওই সরকার ছিল একটি বুর্জোয়া পুঁজিবাদী সরকার। বাস্তবিক লেনিন তার পুরো জীবনে কখনোই উদারনৈতিক কোন সরকারকে ভালো চোখে দেখেননি। As political leaders, you couldn't really get a stronger contrast. Kerensky... দুজন রাজনৈতিক নেতার মধ্যে এর চেয়ে বেশি বৈপরীত্য বোধহয় কল্পনা করা যায় না, যতটা লেনিন এবং কেরেনস্কির মধ্যে ছিল।
কেরেনস্কির আবেদন ছিল তার মহান এবং প্রায় আধ্যাত্মিক নীতি, আর লেনিনের ছিল জোরালো স্লোগানধর্মী। লেনিন নির্ভর করতেন সহিংসতার ভাষার উপর, জোর দিতেন সামরিক শৃঙ্খলার ভিত্তিতে গঠিত সংগঠনের উপর। অনেক বছর পর বিবিসিতে ইতিহাসবিদ এলেনা শাপিরোকে দেয়া এক সাক্ষাৎকারে কেরেনস্কি স্বীকার করেছিলেন যে তিনি লেনিন এবং বলশেভিকদের উপযুক্ত গুরুত্ব দিতে ভুল করেছিলেন। Bolshevik in this time played not very important role, and they are in minority. But Lenin naturally gives... সেই সময় বলশেভিকদের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, তারা ছিল সংখ্যালঘু। আমাদের সরকার বুর্জোয়া এবং পুঁজিবাদী বলে লেনিন যে স্লোগান দিতেন, শুরুর দিকে সেন্ট পিটার্সবুর্গে শ্রমিক সমাবেশগুলোতে এসব কথাবার্তা তেমন গুরুত্ব দেবার মতো কোনো সাড়া পায়নি। 1917 সালের জুলাই মাসে কেরেনস্কি অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন এবং তিনি এসে উঠলেন উইন্টার প্যালেস বা শীত প্রাসাদে, যা ছিল জারের সাবেক বাসভবন। অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুললেন যে কেরেনস্কি নেপোলিয়নের মতনই উচ্চাভিলাষী। কিন্তু কেরেনস্কি নিজেকে দেখতেন রাশিয়ার উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে অতি বাম এবং অতি ডানদের মধ্যে এক সেতুবন্ধন হিসাবে। It was just the end of August, after 6 months, some kind of normal life and reorganization of state. তখন আগস্ট মাসের শেষ, মোটামুটি এক স্বাভাবিক পরিবেশ তখন তৈরি হয়েছে, যখন রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, ট্রেড ইউনিয়ন ইত্যাদি ক্ষেত্রে যে সংস্কার করা হয়েছিল তার ফল তখন মিলতে শুরু করেছে। এটাই ছিল দেশের সবচাইতে ভালো সময়। I think by August 1917, Kerensky is deluded. Military discipline has been lost. Kornilov, the commander-in-chief... আমার মনে হয় 1917 সালের আগস্ট মাস নাগাদ কেরেনস্কি একটা বিভ্রমের মধ্যে ছিলেন। সামরিক বাহিনীর শৃঙ্খলা তখন ভেঙে পড়েছে। কেরেনস্কি যাকে সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে অধিষ্ঠিত করেছিলেন, সেই কর্নিলভ তখন কেরেনস্কিকে রেখে হোক বা বাদ দিয়ে হোক এক ধরনের সামরিক একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছিলেন। অন্তত বেশিরভাগ ইতিহাসবিদের এটাই ধারণা। কেরেনস্কির উপর তখন কারোরই আস্থা ছিল না। অক্টোবরের শুরুর দিকে কেরেনস্কির কর্তৃত্ব ভেঙে পড়ল। অন্যদিকে লেনিনের চাপে বিপ্লবী বলশেভিকরা একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য এক গোপন প্রস্তাব পাস করল। Recognizing that armed insurrection is inevitable and that the time is quite ripe for it. অভ্যুত্থানের পরিকল্পনা হলেও তা কবে হবে এর কোনো নির্দিষ্ট তারিখের কথা ওই প্রস্তাবে ছিল না। বেশিরভাগ বলশেভিকেরই ধারণা ছিল যে এটা পরের বছরের আগে হবে না, কিন্তু লেনিন জোর দিয়ে বললেন যা করার দ্রুত করতে হবে। তিনি ঠিক করলেন রাশিয়ার পুরনো ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবরের 25 তারিখ অভ্যুত্থান হবে, যা ইউরোপিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 7ই নভেম্বর। পেট্রোগ্রাদে মোতায়েন সামরিক বাহিনীর লোকদের মধ্যে যে বলশেভিক সমর্থকরা ছিল তাদের দিয়ে রাজধানীতে সশস্ত্র পাহারা বসানো হল। Kerensky, meanwhile, that morning has escaped to try to get loyal soldiers from the northern front to defend the provisional government against the Bolsheviks. কেরেনস্কি সেই দিন সকালবেলায় প্রাসাদ থেকে পালিয়ে গিয়েছিলেন। তার লক্ষ্য ছিল সামরিক বাহিনীর মধ্যে তাদের সমর্থকদের দিয়ে অন্তর্বর্তী সরকারকে রক্ষা করা, এবং তিনি পালিয়েছিলেন আমেরিকান দূতাবাস থেকে চুরি করা একটি গাড়িতে করে, কারণ অন্তর্বর্তী সরকারের হাতে তখন একটি ট্যাক্সিও ছিল না। In his absence, Lenin comes to the capital because he is absolutely furious that the Bolsheviks have not... তার অনুপস্থিতির মধ্যেই লেনিন রাজধানীতে এলেন। তিনি তখন খুবই ক্রুদ্ধ যে কেন তখনও বলশেভিকরা অভ্যুত্থান শুরু করার সংকেত দেয়নি। তিনি তার পরচুলা মাথায় দিয়ে স্মলনিতে পার্টির হেডকোয়ার্টারের দিকে রওনা দিলেন, কিন্তু যাবার পথে তাকে আটকালো কেরেনস্কির অবশিষ্ট পুলিশ টহল দলগুলির একটি। তারা লেনিনকে দেখেও চিনতে পারল না, তাকে একটা মাতাল বলে ভুল করল। এটাই ছিল এক মারাত্মক ভুল, কারণ সেখানে লেনিনকে যদি গ্রেফতার করা হতো তাহলে অভ্যুত্থানটাই হতো না। রাশিয়া একটা বলশেভিক একনায়কতন্ত্র না হয়ে একটা সমাজতান্ত্রিক কোয়ালিশন সরকারের শাসনে থাকত, তার হলো না। বলশেভিকরা উইন্টার প্যালেসে আক্রমণ করল। কেরেনস্কির অবশিষ্ট কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার করা হলো। লেনিনের নেতৃত্বে বলশেভিকরা সোভিয়েত শাসনকে একদলীয় একনায়কতন্ত্রে পরিণত করল।
into a one-party dictatorship. অন্য সবার মতোই কেরেনস্কিও আশা করেননি যে বলশেভিক শাসন খুব বেশি দিন টিকবে। অভ্যুত্থানের পর তিনি গ্রামে চলে গেলেন এবং সৈন্য সংগ্রহ করে লেনিনের অনুগত বিদ্রোহীদের আক্রমণের চেষ্টা করলেন। কিন্তু যখন সেই চেষ্টা ব্যর্থ হল, কেরেনস্কি রাশিয়া ছেড়ে পালিয়ে গেলেন। বাকি জীবন নির্বাসনেই কাটাতে হয় কেরেনস্কিকে। তিনি মারা যান নিউ ইয়র্ক শহরে 1970 সালে।